মেডিসিন প্রথম বর্ষের এখানে 10 বছরের কোয়েশ্চেন আছে, আর ব্রড কোয়েশ্চেন প্রায় 100টার উপরে। আমি পার্ট বাই পার্ট ভাগ করে করে টপিক অনুযায়ী পড়াবো। তো এখন হচ্ছে লেটস টক অ্যাবাউট জীবনী শক্তি কী, জীবনী শক্তির বৈশিষ্ট্য বর্ণনা করো। তো জীবনী শক্তির সংজ্ঞা, এখানে ডেফিনেশন জানতে চাওয়া হয়েছে। জীবনী শক্তি কী? ইহা একটি অদৃশ্য আধ্যাত্মিক বা অতীন্দ্রিয় শক্তি এবং চৈতন্যময় আত্মার সমধর্মী। তাহলে চৈতন্যময় কি? আত্মাটা চৈতন্যময় না? আত্মাটা একটা আধ্যাত্মিক বিষয়, অদৃশ্য বিষয়, একটা অদৃশ্য শক্তি। তো জীবনী শক্তির সাথে সমতুল্য, সমধর্মী। চৈতন্য আত্মার মতোই জীবন শক্তি একটা আদি অদৃশ্য শক্তি। এটা আমরা দেখতে পারি না, এটা আমরা অনুভব করতে পারি। বিষয়গুলো হচ্ছে অনুভব করার অদৃশ্য বিষয়। সজীব মানবদেহের সূক্ষ্ম স্থূল ক্রিয়াকর্মের কে? জীবনী শক্তি। একটা জীবন্ত মানবদেহের সকল যে ছোটোখাটো স্থূল বড় সূক্ষ্ম ছোটোখাটো যা ক্রিয়াকর্ম আছে ওটা নিয়ন্ত্রণ করে জীবনী শক্তি। এই জীবনী শক্তির প্রভাবে আমাদের জড়দেহ জীবিত থাকে। আমাদের দেহটা জড় কিন্তু জীবিত কেন? জীবিত জীবনী শক্তির কারণে। জীবনী শক্তির মেইন একটা লাইন আছে যেটা মুখস্থ রাখতে হবে। জীবনী শক্তি সম্পূর্ণ নিষ্ক্রিয়তায় মানবদেহ মৃত দেহে পরিণত করে। মানে যখন জীবনী শক্তিটা সম্পূর্ণভাবে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, অ্যাক্টিভেট থাকবে না, নিষ্ক্রিয় হয়ে যাবে, সক্রিয় থাকবে না, অচল হয়ে যাবে জীবনী শক্তি যখন সম্পূর্ণরূপে, মানবদেহ তখন অচল হয়ে পড়বে, মৃতদেহে পরিণত হবে, মৃত্যু হয়ে যাবে মানুষের তখন। এখন আমরা কথা বলবো জীবনী শক্তির বৈশিষ্ট্য নিয়ে। জীবনী শক্তির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা বলি, সুস্থ অবস্থায় জীবনী শক্তি এমন নিখুঁতভাবে দেহযন্ত্রগুলোকে নিয়ন্ত্রণ করে যে আমরা অঙ্গগুলির কার্যক্রম অনুভব করতে পারি না। মানে এত নিখুঁতভাবে আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ পরিচালিত হয়, ভিতরের অঙ্গগুলা। তো যেমন ধরো এমনকি আমাদের হৃৎপিণ্ড প্রতি মিনিটে 72 বার শব্দ করে, সংকুচিত ও প্রসারিত হচ্ছে, তা কিন্তু আমরা টের পাই না। আবার জীবনী শক্তি মানবদেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাত পা, চক্ষু, ফুসফুস, লিভার, হৃৎপিণ্ড, কিডনি প্রভৃতি সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করছে। আমরা চোখ দিয়ে দেখছি, ফুসফুস দিয়ে অক্সিজেন পাসিং হচ্ছে, শ্বাসকার্য চলছে, লিভার হৃৎপিণ্ড তাদের কাজ করছে, হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন করছে পুরো বডির মধ্যে, শরীরের মধ্যে। তো এই সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করে বলেই জীবনী শক্তি এগুলো সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করে, যার কারণে আমাদের আহার, নিদ্রা, তারপর পরিপাক, জৈবিক চাহিদা, রক্ত চলাচল, বুদ্ধিবৃত্তি প্রভৃতি স্বাভাবিক থাকে। এরপর হচ্ছে জীবনের শক্তির আরেকটা বৈশিষ্ট্য কি? দেহের ক্ষয় পূরণ করে। দেহের যে ক্ষয় পূরণ, আমাদের যে ভিটামিনসের কমতি বা এনিথিং, এগুলা আস্তে আস্তে দেহ ক্ষয় পূরণ করছে। আমরা খাবার খাচ্ছি, সেটা থেকে শক্তি পাচ্ছি, এগুলো সঞ্চালিত হয়ে ডাইজেস্ট হয়ে দেহের ক্ষয়পূরণ হচ্ছে, পুষ্টি সাধন হচ্ছে, যান্ত্রিক অসুবিধা যা আছে এগুলা সুবিধা অসুবিধা নিয়ন্ত্রণ করছে, রোগ প্রতিরোধ, তারপর রোগারোগ্যের ক্ষেত্রে জীবনী শক্তি নীরবে কাজ করে চলে। বাহির হতে কোনো বিষাক্ত পদার্থ বা রোগ জীবাণু দেহে প্রবেশ করলে জীবনী শক্তি তা কী করে? জীবনী শক্তি তা বমি, হাঁচি, ঘাম, প্রস্রাব, পাতলা পায়খানা প্রভৃতির মাধ্যমে নিঃসরণ পদ্ধতির দ্বারা এগুলোকে দেহ থেকে বের করে দেয়, যার কারণে দেহ পরে সুস্থ সবল রাখতে চেষ্টা করে জীবনী শক্তি। কিন্তু সুস্থ দেখা যায় যে রোগে আক্রান্ত হয়ে গেলে তো সুস্থ সবল থাকা সম্ভব না। সেক্ষেত্রে আমাদের একটা মেডিসিনাল বিষয় থাকে যেটা হোমিওপ্যাথিতে প্রয়োগ করা হয়। তো এখন কি গ্রুপের জীবনী শক্তি যখন রোগ শক্তি দ্বারা পরাজিত হতে থাকে বা পরাজিত হয়ে যায়, তখন জীবনী শক্তি কতগুলো শারীরিক মানসিক লক্ষণ প্রকাশ করে। বাহিরের সাহায্য কামনা করতে থাকে, তখন বাহির হতে সদৃশ ঔষধ শক্তি প্রয়োগ করতে হয়। মানে সেম যে রোগের লক্ষণ সেটার সাথে সদৃশ ঔষধ শক্তি প্রয়োগ করলে রোগ শক্তি ধ্বংস হয়ে জীবনী শক্তিকে রোগমুক্ত করে, জীবনী শক্তি আবার স্বাভাবিকভাবে কাজে ফিরে আসে। ঠিক আছে, এরপর সেকেন্ড কোয়েশ্চেনটা হলো লক্ষণ ও চিহ্নের মধ্যে পার্থক্য। তো লক্ষণ চিহ্নের মধ্যে পার্থক্য হচ্ছে, নাম্বার 1, চিকিৎসকের পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার ফলাফল হচ্ছে চিহ্ন।
মানে চিকিৎসক কিন্তু চিহ্নগুলা পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারবে। আর লক্ষণটা কি? চিকিৎসকের নিকট রোগী নিজের অনুভূতি কষ্টের যে বর্ণনা দেন এবং রোগী সেবাকারীরা যেসব তথ্য চিকিৎসককে অবগত করান তাহাই লক্ষণ। এবার চিহ্নগুলি রোগী ও চিকিৎসক উভয় শনাক্ত করতে পারেন, যেমন বমির সঙ্গে রক্ত বা স্কিনে মনে করো কোনো অ্যালার্জির কারণে র্যাশেস পড়ে গেল, এই স্পটগুলো তো আইডেন্টিফাই করা যায়, শনাক্ত করা যায়, চিকিৎসকও পারবে, রোগীও পারবে। তারপর এবার অধিকাংশ লক্ষণ শুধু রোগী অনুভব করতে পারে, অন্যরা পারে না। যেমন মাথা ব্যথা কি এটা কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? এটার চিকিৎসক বা কেউ চিহ্নিত করতে পারবে না। রোগী যে পেশেন্ট সেই বলতে পারবে তার কি অনুভব হচ্ছে। তারপর থার্ড হচ্ছে কোনো রোগে কোনো চিহ্ন ছাড়াও চিকিৎসা চলতে পারে। যে কোনো একটা রোগ চিহ্ন নাই কিন্তু চিকিৎসা করা যাবে, যেমন ধরো বমির সঙ্গে রক্ত যাচ্ছে না বা স্কিনে কোনো র্যাশেস পড়ছে না, স্পট হচ্ছে না, তো চিহ্ন নাই তাও চিকিৎসা হতে পারে, কারণ রোগীর আবার লক্ষণ ছাড়া ঔষধ নির্বাচন সম্ভব না। এই ক্ষেত্রে চিহ্ন ছাড়া চিকিৎসা চলে, কিন্তু লক্ষণ ছাড়া ঔষধ নির্বাচনই সম্ভব না। লক্ষণ জানতে হবে যে কি লক্ষণ হচ্ছে, এটার একমাত্র রোগী বলতে পারে। এই গেল। এবার থার্ড কোয়েশ্চেন হলো জীবনী শক্তির বিশৃঙ্খলাই রোগ ব্যাখ্যা করো। ওকে, যেটা আগে বলেছিলাম যে জীবনী শক্তি না চললে, ঠিকঠাক না হইলে রোগে পরিণত হয়ে যায়। তো জীবনী শক্তিটা যখন আনডিসিপ্লিনড হয়ে যায় তখন তো রোগ হবেই। তো এখানে কি লিখেছে আমরা এটা ব্যাখ্যা করি। দেহযন্ত্রের স্বাভাবিক ক্রিয়া বা অনুভূতির যখন বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয় তখন কতগুলি বিকৃত দৈহিক মানসিক লক্ষণের সৃষ্টি হয়। এই লক্ষণ সমষ্টিকে তথাকথিত একটি রোগ নামে অভিহিত করা হয়। মানে দেহের মধ্যে যে স্বাভাবিক একটা ক্রিয়া হচ্ছে, স্বাভাবিক চলাচল, হার্ট চলাচল করছে 72 বার, সংকুচিত প্রসারিত হচ্ছে, পরিপাক ক্রিয়া বিক্রিয়া বা তোমার যে বডিতে নর্মাল অনুভূতি সেন্সেশন সব কিছু ঠিকঠাক, এই হঠাৎ করে যদি এগুলাতে বিশৃঙ্খলতার সৃষ্টি হয় তখন শরীরে স্বাভাবিক একটা বিকৃত দৈহিক মানসিক লক্ষণের সৃষ্টি হবে, প্রকাশ পাবে। এই লক্ষণ সমষ্টিকে তথাকথিত একটি রোগ নামে অভিহিত করা হয়। এবার সূক্ষ্ম রোগ শক্তির আক্রমণে যখন সূক্ষ্ম জীবনী শক্তি পরাজিত হয় তখন জীবনী শক্তির স্বাভাবিক কাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। নর্মাল একটা রোগ শক্তি শরীরে ঢুকলো, জীবনী শক্তি সেই সূক্ষ্ম রোগ শক্তিকে পরাজিত করতে পারলো না, তখন স্বাভাবিক জীবনী শক্তি বিশৃঙ্খল হয়ে পড়বে। এই বিশৃঙ্খলগুলিকে জীবনী শক্তি কতগুলো শারীরিক মানসিক লক্ষণ দ্বারা প্রকাশ করে, যা বাহিরের সাহায্য কামনা করে। একা তো ইমিউনি সিস্টেম লড়াই করতে পারছে না, জীবনী শক্তি কিন্তু অনেকটা রোগ প্রতিরোধ ক্ষমতাকেও ইন্ডিকেট করে। তো তখন অবভিয়াসলি বাইরে থেকে কাউকে চাইবে যে আমার সাথে আসো, এসে এই রোগটার বিরুদ্ধে লড়াই করো। যেমন আমরা তখনই রোগে আক্রান্ত হই যখন জীবনী শক্তি রোগ শক্তির প্রভাবে বিশৃঙ্খলিত হয়ে পড়ে, রোগ শক্তির সাথে জীবনী শক্তি আর পেরে উঠতে পারে না। তাই সুতরাং পরিশেষে বলা যায় জীবনী শক্তি বিশৃঙ্খলাই রোগ, কারণ তখন বাহির হতে সদৃশ ঔষধ শক্তি প্রয়োগ করে রোগ শক্তিকে ধ্বংস করা হয়, তারপর জীবনী শক্তিকে রোগমুক্ত করা হয়, তখনই জীবনী শক্তি আবার স্বাভাবিক কাজে ফিরে যায়। এবার চিররোগ চিকিৎসায় রোগীর কি বিষয় অনুসন্ধান আবশ্যক। এবার 3টা বিষয় আবশ্যক, সেটা হচ্ছে উদ্দীপক কারণ, আরেকটা হচ্ছে পরিপোষক কারণ, আরেকটা হলো প্রধান কারণ। এই 3টা বিষয় অনুসন্ধান করা অতি আবশ্যক, ঠিক আছে, চিররোগ চিকিৎসায়। তো উদ্দীপক কারণটা কি সেটা হচ্ছে পীড়া আরোগ্য কল্পে প্রথমেই কোনো উদ্দীপক কারণ যদি থাকে তা নির্ণয় করে অপসারণ করতে হবে। কি কারণ আছে, যেমন লেখাপড়া বেশি করলে মাথা ব্যথা বৃদ্ধি হয়, রাইট। তারপর হচ্ছে এক্ষেত্রে নির্দিষ্ট সময় বেশি পড়ালেখা পরিহার করতে হবে। আর পরিপোষক কারণ কি, উই হ্যাভ টু নো অ্যাবাউট পরিপোষক কারণ। যদি কোনো
পরিপোষক কারণ থাকে তা অনুসন্ধান করে দূর করতে হবে। অন্যথায় পরিপোষক কারণ আরোগ্যের পথে বাধা সৃষ্টি করে। যেমন যক্ষা রোগীকে স্যাঁতস্যাঁতে স্থানে রাখলে স্থান হতে শুষ্ক বায়ুপূর্ণ স্বাস্থ্যসম্মত স্থানে বসবাস করতে হবে, কিন্তু যদি স্যাঁতস্যাঁতে স্থানেই রাখি যক্ষা রোগীর রোগ তো আরও বাড়তে থাকবে। তারপর সাইনাসের রুগীদের তো ঠান্ডাতে যদি বেশি গোসল করে, বেশি ঠান্ডার জিনিস খায়, তো অবভিয়াসলি সাইনাস ইনফেকশন আরও বাড়তে থাকবে। এগুলো পরিপোষক কারণ। তাকে অবশ্যই একটা শুষ্ক বায়ুপূর্ণ স্বাস্থ্যসম্মত স্থানে বসবাস করতে হবে। সর্বশেষ, পীড়ার কারণ, প্রধান কারণ নির্ণয় করতে হবে। প্রধান কারণ কোনগুলা? এই লক্ষ্যে অনুসন্ধান করতে হবে শারীরিক ও মানসিক লক্ষণ। শারীরিক মানসিক লক্ষণ কোনগুলা? সার্বদৈহিক লক্ষণ, ধাতু প্রকৃতি, হ্রাস বৃদ্ধি, কিসের হ্রাস হচ্ছে রোগটা, কিসে বৃদ্ধি পাচ্ছে, নৈতিক চরিত্র কেমন, যৌন জীবন কেমন, তার পেশা কি, বাসস্থান কি, তার অভ্যাস কি, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক অবস্থান কি, শিক্ষাগত যোগ্যতা কি, এবং পূর্বপুরুষদের বংশগত ইতিহাস ইত্যাদি বিষয় সম্পর্কে জানা গেলে আরোগ্যের পথ সহজ হয়। তা কারণ এটার এই সমস্ত এগুলো প্রধান কারণের মধ্যে পড়ে। এগুলো থেকে মানসিক কারণ, রোগীর মানসিক অবনতির কারণ অনেক কিছুই ব্যাখ্যা করা সম্ভব এবং তার পারফেক্ট ট্রিটমেন্ট বা পারফেক্ট চিকিৎসা দেওয়া সম্ভব হয়ে পড়ে। এবার পঞ্চম প্রশ্ন হচ্ছে, প্রাকৃতিক রোগ কৃত্রিম রোগের মধ্যে পার্থক্য লিখো। ওকে, প্রাকৃতিক রোগ। নাম্বার 1, জীবনী শক্তির রোগ প্রবণতার জন্য প্রাকৃতিক রোগ হয়, সাকসেসিবিলিটি। তো জীবনী শক্তির যে রোগ প্রবণতা, এটার কারণে প্রাকৃতিক রোগ হয়। আর অদৃশ্য ঔষধ, কৃত্রিম রোগ কোনটা? অসদৃশ ঔষধ বারবার প্রয়োগ করলে ঔষধের দ্বারা সৃষ্ট লক্ষণ স্থায়ী রূপ ধারণ করে, এটাই কৃত্রিম রোগ। আর প্রাকৃতিক রোগের মধ্যে নাম্বার 2, সোরা, সিফিলিস, সাইকোসিস নামক চিররোগ উপবিষ ইহার মূল কারণ হয়ে থাকে। আর কৃত্রিম রোগে বারবার অসদৃশ ঔষধ প্রয়োগ করাই ইহার মূল কারণ, এই জন্য কৃত্রিম রোগগুলো হয়। প্রাকৃতিক রোগ হলো নাম্বার 3, প্রাকৃতিক রোগ হোমিওপ্যাথিক চিকিৎসা দ্বারা আরোগ্য করা সহজ। আর কৃত্রিম রোগ হলো অসদৃশ ঔষধ প্রয়োগ বন্ধ রাখলে অনেক সময় জীবনী শক্তি তার নিজস্ব ক্রিয়া দ্বারা আরোগ্য করে তোলে। নিজেই মানে আমি ভুলভাল ঔষধ বারবার প্রয়োগ করছি, সদৃশ ঔষধ না, অসদৃশ ঔষধ প্রয়োগ করছি, যার কারণে কৃত্রিম রোগ হচ্ছে। কিন্তু যদি অসদৃশ ঔষধ প্রয়োগ বন্ধ করা যায় তাহলে জীবনী শক্তি তার নিজস্ব ক্রিয়া দ্বারা রোগীকে আরোগ্য করে তোলে। নাম্বার 4, বংশানুক্রমিকভাবে ইহার বিস্তার ঘটে, এটা জেনেটিক। প্রাকৃতিক রোগগুলা জেনেটিক্যালি একজনের থেকে আরেকজনের হয়ে থাকে। আর কৃত্রিম রোগের ক্ষেত্রে রোগীর মৃত্যুর সাথে ইহার মৃত্যু হয়, রোগী মারা গেলে কৃত্রিম রোগও শেষ হয়ে যায়। এটা কোনো জেনেটিক বা বংশানুক্রমিকভাবে বিস্তার ঘটে না। এবার নাম্বার 5, প্রাকৃতিক রোগে সদৃশ চিকিৎসা না পেলে মৃত্যুর পূর্ব পর্যন্ত ভুগতে থাকে। আর কৃত্রিম রোগে উন্নত জীবনযাত্রা পুষ্টিকর খাবার দ্বারা দূর করা সম্ভব যদি অসদৃশ ঔষধ বন্ধ রাখা হয়। নাম্বার 6 কোয়েশ্চেন, মিশ্র পদ্ধতি